চট্টগ্রামের বাজার থেকে উধাও ভোজ্য তেল, ভোক্তা অধিকারের অভিযানে ৬ দোকানিকে জরিমানা, হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রাজশাহী ও রংপুরে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ। বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে ১০০ ইউনিট আমার বেশি লিখে নিয়ে গেছে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। ২-৩ বার কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। বিদ্যুতের ভুতুড়ে বিলে রাজশাহী বিভাগে চরম ভোগান্তি। নেসকো পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার, বাড়তি ব্যয়ে হিমশিম গ্রাহক। গ্রীষ্মের আগেই বরেন্দ্র অঞ্চলে নামছে পানির স্তর, বোরোর সেচ ব্যাহতের শঙ্কা। ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় জেগে উঠছে চর, স্থবির সুলতানগঞ্জ নৌবন্দর। এবং মৌসুমের আগেই চাঁপাইনবাবগঞ্জে দেখা মিলছে আমের মুকুলের, পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা। বাংলার সময়, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কুয়েট ক্যাম্পাসে নিষিদ্ধই থাকছে রাজনীতি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে সব ধরনের একাডেমিক কার্যক্রম। উপাচার্য শরীফুল আলম জানিয়েছেন, শিক্ষার্থীদের ৪টি দাবি মেনে নেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। হামলায় জড়িতদের বহিষ্কার ও বহিরাগতদের বিরুদ্ধে হবে মামলা। এদিকে অবরুদ্ধ থাকার ২৪ ঘন্টা পর বাসভবনে ফিরেছেন উপাচার্য। তবে তিনি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি সমূহ পূরণ করে আজকে গতকালকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি, পরিচালক, ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে। দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সমিতির পক্ষ থেকে কথা বলতে আসেন শিক্ষক নেতারা। তবে শিক্ষকদের বক্তব্য প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ থাকা অবস্থায় সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আগামী ২৮ তারিখ পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে ৬ দফা দাবিতে অনড় থেকে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ত্যাগ না করে হলে থাকারও সিদ্ধান্ত নিয়েছেন তারা। অবশ্য তালা খুলে দেওয়ার ২৪ ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে বাসভবনে ফেরেন উপাচার্য। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে এবিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, শিক্ষক কর্মকর্তা কর্মচারী কেউই রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। ছাত্র শৃঙ্খলা কমিটি এবং চাকরি বিধি অনুযায়ী যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তাদেরকে আশ্বস্ত করেছি বাইরে থেকে এমন কিছু হবে না যেটা ভিতরে তাদেরকে অরক্ষিত বা অনিরাপদ করে তুলতে পারে। তো আমাদের পুলিশ আছে, যৌথ বাহিনীর টিমও আছে। এদিকে কুয়েটের সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুব দলের কেন্দ্রীয় কমিটি। তবে কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ অস্বীকার করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। এই ঘটনার সাথে যারা উস্কানি দিয়েছেন এবং এই ঘটনায় যারা হামলার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে সুষ্ঠু তদন্তপূর্বক সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল ও চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এ সময় কুয়েটে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি করেন তারা। চাঁদপুরেও বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলার সঙ্গে জড়িতদের ক্যাম্পাস থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। কুয়েটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে। প্রথমে ছাত্রদল নেতাদের উপর হামলা করে তাদের উপরই দায় চাপিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে গুপ্ত সংগঠন শিবির। উক্ত সহিংস ঘটনার হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এইসব ন্যাক্কারজনক ঘটনায় ও এসবের উস্কানিতে যেই জড়িত থাকুক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের
শ্রমিকদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই 5 আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে অগণতান্ত্রিক ফেসিবাদী কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির তৃতীয় দিন চলছে। এতে আজও বন্ধ রয়েছে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন, পরে তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কের একাংশ অবরোধ করেন। কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। এদিকে কলেজ প্রশাসন বলছে বিষয়টি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছেন। তারা উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়। শেরি বাংলা মেডিকেল কলেজে 334টি শিক্ষক পদ রয়েছে, যার মধ্যে শিক্ষক আছেন মাত্র 161টি পদে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ সহ 5 দফা দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে গণ অধিকার পরিষদ। দুপুরে নতুন বাজারে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। গণ অভ্যুত্থানে হতাহতদের আর্থিক সহযোগিতা সহ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়াও স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বিচার ও আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধের দাবিও তাদের। রমজানের আগে চট্টগ্রামের বাজার থেকে উধাও ভোজ্য তেল। নানা দোকান ঘুরেও বোতল বা প্যাকেটজাত কোনো ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে না। তবে চাল ডাল কিনলে সহসাই মিলছে তেল, এমন অভিযোগ ভোক্তাদের। ইতোমধ্যে কারসাজি রোধে অভিযান চালিয়ে 6 দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সামনে রমজান মাস, অথচ বাজার থেকে রাতারাতি উধাও ভোজ্য তেল। ভোক্তাদের অভিযোগ, শুধু তেল কিনতে গেলে বাজারে নেই বলে নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা, অথচ চাল ডাল সহ অন্যান্য পণ্য কিনতে গেলেই মিলছে তেল। 5 লিটার তেল কিনলে 1 কেজি সুগন্ধি চাল কিনতে হবে। তো আমি বলতেছি আমার তো রমজানে সুগন্ধি চাল দরকার নেই, আমার চিনি দেন, ওইটা হলে কাজ আসবে। তুমি বলতেছে ভাই কোম্পানি এটা করে রাখছে, এখন আমাদের কিছু করার নাই। তবে তেলের এই কারসাজির পেছনে ডিলারদের উপর দোষ চাপালেন দোকানিরা। 20 কার্টন দরকার হয়, ও 1 কার্টন 2 কার্টন দিয়ে দেয় এরকম। তারপরে গেটিস নিতে হয়, চালের গুঁড়ি নিতে হবে, এই নিতে হবে, সেই নিতে হবে। এক বস্তা নিতে এত বড় মুড়ির ড্রাম একটা নিতে হইব, সোলের বস্তা একটা নিতে হইব। এদিকে তেলের কৃত্রিম সংকট রোধে বুধবার সকালে নগরীর কাজীর দেউরি বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বোতলে লেখা মূল্য মুছে দেয়া ও তেল গুদামে মজুত রাখা সহ নানা অভিযোগে 2 দোকানিকে 14,000 টাকা জরিমানা করা হয়। একটা খুচরা দোকানে 650 লিটার তেল আছে। সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করে। এদিকে মূল্য তালিকা না থাকায় 4 মাংসের দোকানিকে 20,000 টাকা জরিমানা করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রাজশাহী ও রংপুরে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন চাষিরা। প্রতি কেজি আলুর ভাড়া 1.5 টাকা ও সব হিমাগারে প্রকৃত চাষিদের জন্য 60% জায়গা বরাদ্দ রাখার দাবি তাদের। কষ্টের ফসল রাস্তায় ফেলে চাষিদের আন্দোলন, ন্যায্য দাম না পাওয়া ও কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট ভাঙতে সরকারের দৃষ্টি আকর্ষণ তাদের। সম্প্রতি দেশের উত্তরাঞ্চলে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজিতে 4 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা নির্ধারণ করা হয়। এর প্রতিবাদে বুধবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়াবাজার এলাকায় কোল্ড স্টোরেজের ভাড়া কমানো সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন চাষিরা। রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানান তারা। বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজ মালিকদের সর্বোচ্চ 1.5 টাকা খরচ হলেও হিমাগারগুলো 4 টাকা ভাড়া পেত। বিদ্যুৎ বিল ও শ্রমিক খরচ না বাড়লেও স্টোরেজ মালিকরা সিন্ডিকেট করে প্রতি কেজি আলুর কোল্ড স্টোরেজ ভাড়া 8 টাকা নির্ধারণ করেছে। প্রতি কেজি আলুর ভাড়ায় 1 টাকা 50 পয়সা ও সকল হিমাগারে প্রকৃত কৃষকদের জন্য 60% জায়গা বরাদ্দ রাখারও দাবি জানান তারা। বিদ্যুতের দাম বাড়েনি, লেবারের দাম বাড়েনি, কোনো কিছু বাড়েনি, তারা কেন এই 8 টাকা করলো? ওদের সর্বোচ্চ খরচ হয় 1.5 টাকা, তারাকে আমরা দিচ্ছি 4 টাকা, সেখানে তাদের 2.5 টাকা পার কেজিতে অলরেডি লাভ হচ্ছে। শাসন নাই বলে যা দিচ্ছে সে একটা দেখে চলে যাচ্ছে। যদি ডেকে একটা সমঝোতার মধ্যে আসতো তাহলে হয়তো
ওরাও লাভবান হতো, আমরাও লাভবান হতাম। এদিকে রংপুর প্রেস ক্লাবের সামনে আলু চাষিদের বাঁচাও, কৃষি বাঁচাও স্লোগানে বিভিন্ন দাবি নিয়ে সড়কে আলু ফেলে প্রতিবাদ জানায় আলু চাষী সংগ্রাম কমিটি। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি আসছে বিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা। হাবিবুর রহমান পাপড় তোলার ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর পবা উপজেলার নওহাটার একটি বাড়িতে ভাড়া থাকেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে হিমশিম খাচ্ছেন তিনি। গরম পড়েনি, ফ্যানও চলে না, এসিও চলে না, এমনি এমনি বিল বেশি এসছে। 2-3 বার ইয়াও দিয়েছি, আমরা কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। শুধু মনিরুল নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। রাজশাহী বিভাগে নেসকোর প্রায় 11,32,000 গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন 3 লাখ গ্রাহক। তাদের অভিযোগ, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে কেটে নেওয়া হয় বিভিন্ন চার্জ। আগে 700-500 এরকম বিল আসতো, এখন 1500-2000 এরকম বিল আসে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। মোবাইল করে বললে বলে যে পাওয়ার ফ্যাক্টরের কারণে টাকা কাটে আপনাদের। বলার আছে, দেখার কেউ নাই। আমাদের যারা প্রতিনিধি থাকে তারা কেউ দেখে না। তবে নেসকোর দাবি, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমাধান করে দেয়া হচ্ছে। প্রিপেইড মিটারে কম বিল বা বেশি বিল আসার সুযোগ নাই। গ্রাহক হয়তো বুঝতে পারে না কত টাকা কাটলো। ওয়েবসাইটে তার কনজিউমার নাম্বার দিয়ে সে ডিটেলস দেখতে পারে। পোস্টপেইড মিটারের ইয়েগুলো হচ্ছে কি যে ম্যানুয়ালি রিডিং কালেকশন করে, ভুল হতেই পারে। কমপ্লেন করলে আমরা তখন ফিজিক্যালি আবার ওটা পরিদর্শন করে দেখি। অভিযোগটা সত্য হয় তখন আমরা ওই রিডিংটা এক্সাক্ট রিডিং অনুযায়ী এখান থেকে বিলিং হয় কম্পিউটার সেন্টারে, সেখান থেকে আমরা বিলটা কারেকশন করে গ্রাহককে দিয়ে দিই। রাজশাহী বিভাগে 42 লাখ গ্রাহক দৈনিক গড়ে নেসকোর 350 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 550 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গ্রীষ্ম মৌসুমে শুরু না হতেই নওগাঁর বরেন্দ্র অঞ্চলে পানির স্তর অন্তত 2 থেকে 2.5 ফুট নিচে নেমে গেছে। এই অবস্থায় বোরো ধান সেচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ভারতের একতরফা পানি প্রত্যাহার ও জলবায়ুর বিরূপ প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। এই অবস্থায় চাষাবাদে সেচ সাশ্রয়ী পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিশেষজ্ঞের। এবার রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। গ্রীষ্ম মৌসুম শুরু হতে এখনো বাকি প্রায় 2 মাস। তবে এর আগেই শুকিয়ে গেছে আত্রাই নদীর তলদেশ। নদী ছাড়াও গভীর ও অগভীর নলকূপের সেচ দিয়ে বুড়ো আবাদ করেন নওগাঁর বরেন্দ্র জনপদের চাষিরা। এবার জমিতে ধান রোপণের শুরুতেই 2 থেকে 2.5 ফিট পানির স্তর নিচে নেমে গেছে বরেন্দ্র অঞ্চলে। এ অঞ্চলে পানি শূন্যতা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে 40টি ইউনিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের একতরফা পানি প্রত্যাহার, জলবায়ুর বিরূপ প্রভাব আর ভূগর্ভ থেকে অপরিকল্পিত পানি ব্যবহারে দিন দিন নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। আমরা আশঙ্কা করছি আগামী কয়েক দশকের মধ্যেই বৃহত্তর রাজশাহী বিভাগ আসলে মরুভূমির দিকে আগাই যাবে এবং আমাদের হয়তোবা এমন হবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা আর পাবো না। মৌসুমের আগেই পানি স্তর নিচে নেমে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে বুড়ো আবাদ। আগে পানি বেশি উঠতো, এখন দিন যাচ্ছে পানিটা কমে যাচ্ছে। বৃষ্টির পানি তো এখন আর গত বছর হয়ই নাই। মাটির শক্তি কমে গেছে। এই ক্ষেত্রে তো আমরা এডব্লিউডি পদ্ধতি প্রয়োগ করছি। এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে সেচে আপনার 4 থেকে 5টি সেচ কম লাগবে। সেচ যখন শেষ হয়ে যায় সারফেস ওয়াটার, তখন আমরা ডিপ টিউবওয়েল ব্যবহারের জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। 2024 সালে জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 925 মিলিমিটার, যা বিগত বছরে ছিল 1480 মিলিমিটার। চলতি মৌসুমে জেলায় 2 লাখ হেক্টর জমিতে চাষাবাদের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের 4050টি গভীর নলকূপ এবং পল্লী বিদ্যুতের 68,000 অগভীর নলকূপ সেচ সরবরাহ করছে। নওগাঁর হাঁসাইগাড়ি বিল থেকে এমআর রকি, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। শীত ও কুয়াশা কম থাকায় মৌসুম শুরুর আগেই চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দেখা মিলছে আমের মুকুল। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনের আশা কৃষি বিভাগের। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। মৌমৌ গন্ধে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলো। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল। ইতিমধ্যে জেলার আম বাগানগুলোতে প্রায় 70% বেশি গাছে দেখা দিয়েছে মুকুল।
বাগান মালিকরা জানান শীতের তীব্রতা ও কুয়াশা কম থাকায় গাছে এবার আগাম মুকুল এসেছে। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। ফুল এসে গেছে, সেগুলোতে আমরা সেচ প্রদান করছি। ফলন এখনই কিছু বোঝা যাবে না, তবে মুকুল দেখে মনে হচ্ছে যে ফলন হতে পারে। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই আম প্রক্রিয়াকরণের উদ্যোগের কথা জানায় সংশ্লিষ্টরা। গাছের গোড়াতে সেচটা দিতে হবে, সেচটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সেচ দিলে মুকুলটা খুব সুন্দরভাবে বের হবে এবং মুকুল ঝরে পড়বে না। যে কোনো পরামর্শ, যে কোনো কার্যক্রমে তাদেরকে সহায়তা করছি। আশা করতেছি এবার আমরা খুব ভালো গুণগত মানের আম এবং ভালো উৎপাদন আমরা পাবো। চলতি মৌসুমে জেলার 37,504 হেক্টর জমির বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চট্টগ্রামের বাজার থেকে উধাও ভোজ্য তেল, ভোক্তা অধিকারের অভিযানে 6 দোকানিকে জরিমানা। হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রাজশাহী ও রংপুরে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ। বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আমার বেশি লিখে নিয়ে গেছে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। 2-3 বার কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। বিদ্যুতের ভুতুড়ে বিলে রাজশাহী বিভাগে চরম ভোগান্তি। নেসকো পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। বাড়তি ব্যয়ে হিমশিম গ্রাহক। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।